ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। আপনি গ্রামে যান, গ্রামে গিয়ে এনসিপি বলকে সবাই চিনবে, কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি, কেউ চিনবে না। মানে দলটির এখনো পর্যন্ত নিবন্ধনও জোটেনি, হয়তো 2-1 দিনের মধ্যে জুটে যাবে, মানে আমি ধারণা করছি যে পেয়ে যাবে, কারণ না পাওয়ার তো কোনো কারণ নাই। এটি কিংস পার্টি, ডক্টর ইউনূস নিজে এটি তৈরি করেছেন, ডক্টর ইউনূস নিজে এই পার্টি নিয়ে কাজ করছেন। এটা আসলে মানে এমন একটা দল, এদেরকে আপনি মানে চাইলে অস্বীকার করতে পারবেন না, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে। কারণ এই দলটির মৃত্যু ঘণ্টা বাজতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে, বিশেষ করে তাদের মন্ত্রগুরু রয়েছেন প্রবাসে, তিনি বলছেন যে দলটির মৃত্যু ঘণ্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে। এই শনির দশা নিয়ে আমি এর আগে মানে বেশ আগে একটা ভিডিও করেছিলাম যে এনসিপির শনির দশা শুরু হয়েছে। মানে এই ভিডিওটি আপনাদের দেখা উচিত। আমি এডিটরকে বলবো যে এই ভিডিওটি যেন কমেন্টে দিয়ে দেয়, আপনারা যেন দেখতে পান এই ভিডিওটি। আজকাল দেখি এই শনির দশার কথা অন্যরাও বলতে শুরু করেছেন। এত দ্রুত একটি দল এত কিছু করলো, তাদের শনির দশা লাগলো, একটু আলোচনার দরকার আছে। একেবারে সর্বশেষ যদি ধরি, তাহলে এনসিপি বা নাপার এই শনির দশার কথা আলোচনায় এসেছে দলটির 2 প্রভাবশালী সদস্যের হঠাৎ পদত্যাগের ঘোষণায়। মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন। এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে, বাইরে থেকে কোনো মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরমত সহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস, হুমকি ধামকি দিয়ে এসেছে, তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে? এই প্রশ্ন আমার নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে করছে। তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে, তারা সেনাবাহিনীকে চটিয়ে দিয়েছে। অতএব এর মূল্য তো তাদেরকে দিতেই হবে, হবে না? এই মূল্য দিচ্ছে তারা আসলে এখন বাংলাদেশের রাজনীতিতে একেবারেই মূল্যহীন হয়ে। আপনি দেখুন, গত কিছুদিন ধরেই হাসনাতের কোনো কথা নাই, সার্জিসের কোনো কথা নাই। এনসিপি সূত্রে জানা যায়, দলীয় নিবন্ধনকে কেন্দ্র করে গত 1 জুন ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয়। এখন পর্যন্ত দেশের 33টি জেলা এবং প্রায় 200টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। এসব কমিটি গঠনের পর আওয়ামী লীগ এবং বিএনপি পরিবারের সদস্যকে পদায়ন, কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন অনেক নেতা। শুধু সিলেট জেলা থেকে পদত্যাগ করেছেন প্রায় 12 জন। বিভিন্ন অভিযোগ ওঠায় 2টি শাখা কমিটি স্থগিত করা হয়। মানে এর আগে কেন্দ্রীয় কমিটি গঠনের পর পদত্যাগ করেছিলেন 3 নেতা। এনসিপি নেতারা বলছেন, মূলত নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তাড়াহুড়া করে কমিটি ঘোষণা করায় এমন ঘটনা ঘটছে। কমিটি গঠনের সময় তেমন যাচাই বাছাই করা হয়নি। তবে কারো কারো দাবি, এনসিপি কে বিতর্কিত করার জন্যই এনসিপি এবং জামায়াতের কেউ দলটিতে যুক্ত হয়ে আবার পদত্যাগ করছেন। নাটক, কত ধরনের নাটক যে হতে পারে। এটা হচ্ছে এনসিপি এবং নাপার ভাষ্য। আমার যদিও এরকমটি মনে হয় না। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এই তথাকথিত জুলাই আন্দোলনের জন্য এই ট্রিগার হ্যাপি বা ভয়ঙ্কর সহিংস হয়ে ওঠা সন্ত্রাসীদের আসলে কেউ বিশ্বাস করতে পারছে না। তারা রাজনীতিতে সুষ্ঠু স্বাভাবিক ধারা যোগ করবে এই কথা পাগলেও বিশ্বাস করে না, কিংবা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারায় কোনো ইতিবাচক কিছু যোগ করতে পারবে বলেও মনে করার কোনো কারণ নেই। অতএব এরপর যে কোনো দিন দেখবেন ঘোষণা দিয়ে এই নাপা বা এনসিপি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে, যেমনটি ডক্টর ইউনূস সরে দাঁড়িয়েছিলেন পত্রিকায় লেখা ছাপিয়ে 1/11 শেষে। আমি একটু আগেই বলে দিচ্ছি, RIP, রেস্ট ইন পিস এনসিপি, অথবা আলবিদা এনসিপি। দুঃখ যে ফুল ফুটলো না তার আগেই ঝরে গেল, দুঃখজনক। মাঝে মধ্যে আমি ভাবি, আসেন আমরা একটু কল্পনা করি। মনে করেন 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছে, সেটাকে আমরা বিপ্লব বলি, ছাত্র জনতার অভ্যুত্থান বলি, এবং সেই অভ্যুত্থানের সত্যিকারের লক্ষ্য ছিল কোটা নয় মেধা। বঙ্গবন্ধুর বাংলায়
বৈষম্যের কোনো ঠাঁই হবে না, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস চলবে না। ভাবুন তো। এবং সেই দাবি নিয়ে সেই ছাত্র জনতার অভ্যুত্থানটা সফল হয়ে গেল এবং একটা সরকার, যাকে আমরা বলছি ফ্যাসিস্ট, তারা চলে গেল ক্ষমতাতে। এই পর্যন্ত এই যে কথাটা বললাম, এই সফল আন্দোলনটার কথা আমরা ধরে নিলাম, তারপরে কি হলো? তারপরে দেখলাম যে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিল তারা তাদের কথা এবং কাজে মিল রাখছে। বাংলাদেশে যেন দুর্নীতি না হতে পারে তারা সেই চেষ্টাটা করছে এবং তারা যা যা বলেছিল সবগুলো তারা করছে এবং বাংলাদেশের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে এই আন্দোলনের নেতৃত্বকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। ভাবা যায় কি চমৎকার একটা পরিবেশ হতো বাংলাদেশে। এবার আমরা একটু বাস্তবে ফিরে আসি। আমরা আসলে কি দেখলাম? সেই যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হলো জুলাই আগস্টে, সেটি ছিল আসলে মিথ্যে আশ্বাস, আমাদের সাথে আম জনতার সাথে প্রতারণা। এই প্রতারণাটা স্বরূপে আবির্ভূত হতে কিন্তু একদম সময় লাগেনি। মানে 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলার মানুষ হাতে নাতে প্রমাণ পেয়েছে যে তারা জুলাই আগস্টে কিভাবে প্রতারিত হয়েছিল। এই প্রমাণগুলোর কিছু আবার ডক্টর ইউনূস থেকে শুরু করে তাদের সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়ক তারা মিডিয়ায় বলেছে। ডক্টর ইউনূস তো একদম নিউ ইয়র্কে গিয়ে বললেন যে মেটিকুলাসলি ডিজাইনড একটা প্ল্যানের মাধ্যমে, যেটাকে বলি ষড়যন্ত্রের মাধ্যমে, একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশ। এর সাথে আমাদের জেনারেল ওয়াকার খান তো ছিলেনই। এবং একটা জিনিস, যে ষড়যন্ত্র করে যদি আপনি কিছু অর্জন করেন সেটি কিন্তু ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। এই যে সবার কাছে হিরো যে ছাত্র নেতাগুলো, যে নাহিদ বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, তাদের কাছে মানুষের কি প্রত্যাশা ছিল, তারা কি হতে পারত আর তারা কি হয়েছে? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের শাসন আমরা দেখেছি, তারা নির্বাচিত হয়ে এসেছে, তারা তাদের সবচেয়ে খারাপ যে ফর্মটা, তার চেয়েও খারাপ ছিল এই বৈষম্য বিরোধী এইসব ছাত্র নেতারা। এসব এই নাহিদ, আসিফ, এদের এপিএস এক একজন 300-400 কোটি টাকা প্রথম কয়েক মাসের মধ্যেই আত্মসাৎ করেছে। এই বিচারপতি নিয়োগ দিবে, সেখানে টাকা, ডিসি নিয়োগ দেবে, সেখানে টাকা, সচিব নিয়োগ দেবে, সেখানে টাকা, টাকা টাকা আর টাকা। আর সেই সাথে আছে 71-এর উপর যেন এদের খুব রাগ, মাথায় জাতীয় পতাকা বেঁধে বঙ্গবন্ধুর নাম করে মানুষকে মুক্তিযুদ্ধের কথা বলে তারা যে আন্দোলনটা করলো, সেটা কত বড় প্রতারণা ছিল। এবং এখন তো জামাত স্বীকার করছে যে আন্দোলনের পেছন থেকে কলকাঠি নাড়িয়েছে জামাত এবং শিবির। সেই শিবির আবার ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা, ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা। এই যে হাসনাত, তারপরে এই যে ডাকসু বিপি সাদিক কায়ুম, সার্জিস, এগুলো সব ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। গুলো যখন একটা রাজনৈতিক দল করলো এনসিপি, কেন এই দলটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেল না? অথচ ফেনীর বন্যার সময় দেখেন সর্বস্তরের মানুষ তাদের টিএসসিতে গিয়ে টাকা দিয়ে আসছে। এই ছাত্র নেতৃত্ব যদি সৎ থাকতো, তারা যে প্রতিশ্রুতির কথা বলেছে সেটা বাস্তবায়নে সিনসিয়ারলি চেষ্টা করত এবং তারা যদি তখন দল করতো এনসিপিটা, তাহলে আজকে এনসিপি নির্বাচনে তাদের জয় লাভ কেউ ঠেকাইতে পারতো না। এবং তাদের টাকা মানুষজন দিত, তাদের নির্বাচনী ব্যয় এই 300 আসনে যদি ধরি 1000 কোটি টাকা, সেটা মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে তুলে দিত, কারো কাছে যেতে হতো না। কিন্তু দেখলাম এই শিল্পপতিদের ট্রেড করে টাকা নেয়, ওই শিল্পপতির কাছ থেকে চাঁদা নেয়। আর এদের গডফাদার হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের এই রাজনৈতিক দলের কপালটা আর হলোই না।
2007 সালে তিনি নাগরিক শক্তি নামে একটা দল করতে চেয়েছিলেন। খুব অল্প দিনের মধ্যেই পাত্তাড়ি গুড়ায় চলে গেছেন, বুঝছেন যে এটা হবে না। কিন্তু এই বুড়ো বয়সে যখন এক পা কবরে, তখন আবার আসলেন। বাংলাদেশ ধ্বংসের সেই ইনকমপ্লিট মিশনটা কমপ্লিট করার জন্য তিনি আসলেন, এবং তার মাথায় সেই রাজনৈতিক দলের ভূতটা ছিল। এবার করলেন বাচ্চা কাচ্চাদের দিয়ে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। সেই পার্টি এতক্ষণ যেটা বললাম, দুর্নীতি, মুক্তিযুদ্ধের বিরোধিতা, জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন, এর সাথে আবার যোগ হলো এদের এই নারীদের প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন। বছরের জুলাই মাসে নীলা ইসরাফিল নামে একজন এনসিপির সাথে সম্পর্ক ত্যাগ করেছিল। তার সুনির্দিষ্ট অভিযোগ ছিল সারোয়ার তুষার নামে একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। কিন্তু এনসিপি সারোয়ার তুষারকে দায় মুক্তি দিয়েছে, যে বলেছে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং নীলা ইসরাফিল সংগঠনে থাকতে পারেনি। সি লেফট, নীতিগত অবস্থান থেকে তিনি চলে গেছে। কিন্তু তারপরেও অনেক মেয়ে কিন্তু ছিল, অনেক তরুণী এনসিপি করেছে। তার মধ্যে 3 জন আবার ডাক্তার, যারা খুবই আলোচিত, যেমন যে ডাক্তার তাসনিম জারা, মেয়েটি আমার মেডিকেল কলেজের ছোট বোন, আবার ডাক্তার তাসনুয়া জাবিন, আর একজন ডাক্তার মাহমুদা মিতু। এই 3 জন ডাক্তারই বেশ দেখতাম আলোচিত। তো সম্প্রতি তাসনিম যারা পদত্যাগ করেছেন, আবার আজকে দেখলাম তাসনুয়া জাবিনও পদত্যাগ করেছেন। এরা কিন্তু নীলা ইসরাফিল যখন যৌন হয়রানির শিকার হলো, তখন কিন্তু এরা কেউ কোনো কথা বলেনি। সুতরাং আজকে যে পদত্যাগ করছে, আপনি যদি বলেন যে নৈতিকতার জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে, তাহলে আমার আসলে একটু হাসা ছাড়া আর কোনো উপায় নেই। নির্বাচনের হিসাব মেলেনি। এই নির্বাচন আসতেই এনসিপির দেউলিয়ত্বটা এমন বেশি প্রকাশিত হয়েছে। প্রথমে তারা গেছে বিএনপির কাছে, কয়টা সিট পাবে, 10টা পাবে, এই পাবে। আলটিমেটলি তারা এখন জামাতের সাথে যাচ্ছে, এবং এনসিপির অধিকাংশ নেতাই জামাতের সাথে জোট করার পক্ষে। কেন জামাতের সাথে যাচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা কি বললেন। এরা এই যে বললাম জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, এটা তো পেছন থেকে জামাত শিবিরই করেছে, বাইরের থেকে টাকা এসেছে। টোটাল ফান্ডিং এর 70% জোগাড় করে দিয়েছে ডক্টর ইউনূস নিজে। জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে, সেই আন্দোলনের টোটাল যে ফান্ডিং ছিল তার 70% জোগাড় করে দিয়েছেন ডক্টর ইউনূস নিজে। নিজের সোর্স থেকে দিয়েছেন, জামাতের সোর্স থেকে এসেছে, বিদেশি সোর্স থেকে এসেছে। তো এখন জামাতের সাথে যাচ্ছে, পিতা পুত্রের মিলন। এতদিন তারা একটা মুখোশ পরেছিল, জামাত বিরুদ্ধে কথা বলেছে, এই সবই প্ল্যানের অংশ ছিল। দিনের শেষে যখন আওয়ামী লীগকে তারা বাইরে রেখেছে, নির্বাচন থেকে বিএনপি আসছে, তখন তারা মোটামুটি ক্ষমতায় চলে যাবে। তারেক রহমান আসে, আবার হিসাব একটু গোলমাল হয়ে গেছে। তো এখন এই অবস্থায় এই নমিনেশন গুলো পাবে না বলেই ডাক্তার তাসনুয়া জাবিন পদত্যাগ করেছে, তাসনিম যারা পদত্যাগ করেছে, আর মাহমুদা মিতু এখনো পদত্যাগ করেছেন কিনা আমি জানি না। তবে এই মিতু মেয়েটা একটা বেসরকারি মেডিকেল কলেজে পড়তো, এবং সে পড়া অবস্থায় একবার নিউজ হয়েছিল সে এক ব্রিগেডিয়ারের সাথে পরকিয়া করতো। তার সুগার ড্যাডি ছিল আর্মির এক ব্রিগেডিয়ার। এইটা ব্রিগেডিয়ারের বউ জানার পরে আয়শা মাহমুদা মিতুরে এমন মাইট দিছে যে সেটা কিন্তু নিউজ হচ্ছিল, আপনাদের মনে আছে কিনা। এই হলো এনসিপি, সেক্স অ্যাডিক্ট একটা পার্টি, ওটা রাজনৈতিক দল, তার মধ্যে একটা মিনি পতিতালয় আছে মনে হয় এরকম। নেতাদের আচরণ দেখলে তাই মনে হয়, এরা তরুণীকে সম্মান করতে জানে না। এবং আমি নীলা ইসরাফিলের সাথে অনেক বিষয় আমি একমত নই, কিন্তু তার এই বোল্ডনেসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং তখন কিন্তু এই মেয়েরা যাদের কথা বললাম, তারা কিন্তু প্রোটেস্ট করেনি, তারা ছিল, তারা মধুপান করেছে, বিদেশে গেছে, জাতিসংঘে গেছে, দেশে সারা দেশে ট্যুর করছে, এনসিপি সারা দেশে গেছে, গোপালগঞ্জে এমন দাওয়া খাইছে যে শখ মিটে গেছে রাজনীতি করার। তো তুমি মধুপান করছো, আর এখন একটা স্ট্যান্ডবাজি করলো আর কি। এর মধ্যে আবার টাকাও তুলা বলাইছে, একজন 47 লাখ টাকা না কত তুলছে,
তাসনিম যারা, সে আবার বলছে ফেরত দিবে, কিন্তু এই ফেরতের প্রক্রিয়া কিন্তু বেশ জটিল। তাসনুয়া জামিন বলছে তার একটু সময় লাগবে টাকাগুলো ফেরত দিতে। হোয়াট এভার, টাকা পয়সা যারা দিছে তারা এনসিপি কে দিছে নাকি ওই পার্টিকুলার ব্যক্তিকে দিছে, টাকা পয়সা নিয়ে আমার মোটেও কোনো কথা নেই। কিন্তু এই দেউলিয়া একটা দল দেশের এত বড় ক্ষতি করলো, তো এখন এই দলটা একেবারে ডুবে যাচ্ছে আর কি, জামাতের কোলে বসছে। কারণ জামাতেরই তো গোপন সন্তান আর কি, এমন সন্তান যার পিতৃ পরিচয় এক সময় স্বীকার করা যেত না, কিন্তু অবশেষে ডিএনএ টেস্ট করে জানা গেল যে এনসিপি জামাতেরই সন্তান, রাজনৈতিক সন্তান। তো খুবই খুবই দুঃখজনক। এবং মাঝখান দিয়ে দেশের এত সর্বনাশ এরা করেছে যে টুডে অর টুমরো এরা যদি দেশে থাকে, আইনের আওতায় এদের আসতেই হবে। দেশ ধ্বংসের জন্য এদের আইনি বিচার হবেই, এদের কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না। হুঁশিয়ার সাবধান মুলায়ের কাতায়েরা হুঁশিয়ার সাবধান জিজি ইউনুস। আর এর সাথে প্রকৃতির কিছু হিসেব নিকেশ তো আছেই, সেটা আমরা নানান সময় দেখছি। আর এনসিপির চাঁদাবাজি, এই যে আমি ডানা কাটা পরি গান গাওয়ার টামে, তাহরিমা সুরভি, জুলাই যোদ্ধা, একটা মোটামুটি কোথার থেকে মধ্যরাতে গ্রেপ্তার হইলো গাজীপুরে। তো ডানা কাটা পরি যেখানে থাকেন সেই পরিস্থানটা দেখে খুব কষ্ট পাইছি। এরকম ফকিন্নি হালে থাকে, আবার এই লেভেলের একজন মেয়ে, সে 50 কোটি টাকার চাঁদাবাজি করে ফেলছে। এনসিপি হলো, মানে এনসিপি নামটা শুনলে এখন আসলে দুর্গন্ধ বেরোয়, এবং এর বিচার হবেই বাংলাদেশে, এটা কেউ ঠেকাতে পারবে না। আমি এনসিপি কে ধিক জানাই, মানুষের সাথে প্রতারণা করবো, যেন এত অল্প বয়সে এত পাইকা গেছে, কি আর বলবো। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।